আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিও টপিক আপনার জব অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো ইপিএস আইডি বা ইপিএস টপিক আইডি ক্রিয়েট করা। এটা যদি আপনি নিজে নিজে করতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনি নিজে নিজেই ক্রিয়েট করতে পারবেন। দেখেন, ভিডিওতে বলা হয় এক, আপনি যখন প্র্যাকটিক্যালি কোনো কাজ করতে যান তখন অনেক রকম প্রবলেম হয়ে যায়। যেন আপনি এরকম প্রবলেমে না পড়েন সেজন্য এই ভিডিওতে অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন। আমি বিশ্বাস করি আপনি একা একাই এই কাজটা করতে পারবেন। তো চলুন তাহলে মোবাইল স্ক্রিনে গেলাম। ইপিএস টপিক আইডি কিংবা ইপিএস আইডি তৈরি করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন, তবে আমি সবসময় সাজেস্ট করি যত কাজ যে সবগুলো আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে করবেন। কেমন, লক্ষ্য করুন আমার হোম স্ক্রিনে ক্রোম ব্রাউজার, আমি তার উপরে ক্লিক করলাম। এবার সার্চ অর টাইপে ক্লিক করবেন। আপনি এই সার্চ অর টাইপ ইউআরএল এই ঘরে আপনি লিখবেন ইপিএস অথবা এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম। দেখুন আমি লিখছি, লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন। লক্ষ্য করুন প্রথমেই চলে আসবে এই যে ইপিএস এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম, এর উপরে আপনি ক্লিক করবেন। লক্ষ্য করুন এটা তো কোরিয়া ভাষায় লেখা আছে, তাই না? আপনি তো কিছু বুঝতে পারবেন না সেক্ষেত্রে। তাহলে প্রথম কাজটা হবে যে আমাদেরকে এই পেজটাকে বাংলায় কনভার্ট করতে হবে, অর্থাৎ বাংলাদেশি মানুষদের জন্য উপযোগী একটা সাইট তৈরি করতে হবে। এই জন্য আপনি কি করবেন, ওপরে লক্ষ্য করুন এই যে কোরিয়া লেখা আছে কিংবা এই যে মিডিলে দেখুন কোরিয়া লেখা আছে, তার উপরে আমরা ক্লিক করব। আমি ওপর থেকে ক্লিক করছি। ক্লিক করার পর লক্ষ্য করুন কোরিয়া লেখার পরেই বাংলাদেশ লেখা আছে, তাই না? এর উপরে আমরা ক্লিক করব। এবার ক্লিক করলেই হবে না, এর বাংলাদেশের ডান দিকে লক্ষ্য করুন গো লেখা আছে, এই গো এর উপরে আপনি ক্লিক করবেন। এবার একটু অপেক্ষা করবেন ভাই, অপেক্ষা করলেই আপনার এই গোটা পেজটা দেখেন সম্পূর্ণটা কিসে রূপান্তর হয়ে গেল, বাংলাতে রূপান্তর হয়ে গেল। এবার আমরা যে কাজটুকু করা দরকার সেটুকু করব। আমাদের লক্ষ্য হলো যে আমাদের ইপিএস আইডি তৈরি করতে হবে। একটা কথা বলি ভাই, আমি এতক্ষণ থেকে যে প্রসেসটা আপনাকে দেখালাম এই প্রসেসটা মনে রাখবেন, কারণ আপনাকে কি করতে হতে পারে যে কোনো সময় আপনি আপনার ওই যে আইডি তৈরি করবেন ওই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে এসে কিন্তু আপনাকে ঢুকতে হবে। কোনো এক সময় আপনি কি করলেন, মোবাইল থেকে বের হয়ে গেলেন বা আপনার ব্রাউজার আনইনস্টল হয়ে গেল বা ব্রাউজারের ডেটা ক্লিয়ার হয়ে গেল, তাহলে তো সব ডেটা থাকবে না, তাই না? তখন আপনাকে যে শুরু থেকে এ পর্যন্ত যে প্রসেসটা দেখালাম সে প্রসেসটা অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে? যে কিভাবে আপনি কোরিয়াকে বাংলা করলেন, কিভাবে এই পেজে আসলেন, সবগুলো মনে রাখবেন। ওকে, এবার কি করব, বাম দিকে লক্ষ্য করুন এই যে লক্ষ্য করুন এখানে কি লেখা আছে সাইন আপ। এই সাইন আপে আমরা ক্লিক করব। দেখুন আমি সাইন আপে ক্লিক করলাম। এবার ভালো মতো লক্ষ্য করুন, আমি জুম ইন করলাম। এখানে লক্ষ্য করুন কি লেখা আছে যে নিজের পরিচয়ের সত্যতা যাচাই। দুটা পয়েন্ট আছে। প্রথম পয়েন্টটা সিলেক্ট করা আছে, এখানে বলছে ইপিএস টপিক আইডি প্লাস পাসপোর্ট নাম্বার বা জাতীয় পরিচয়পত্র নাম্বার। আমরা তো দুইটা নাম্বার দিয়ে করতে পারবো, একটা হলো ইপিএস আইডি আর পাসপোর্ট নাম্বার। আমি দুটোতেই দেখাচ্ছি ভাই, হ্যাঁ? আপনি যেটাতে ইচ্ছে সেটা দিয়ে করতে পারবেন। এটা সিলেক্ট অবস্থা আছে, থেকে যাক। এবার ডান দিকে লক্ষ্য করুন এই যে পরবর্তী লেখা আছে, এই যে পরবর্তীতে আপনি ক্লিক করবেন। ভালো মতো বুঝবেন ভাই, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। এবার আমি আর একটু জুম ইন করলাম। এখানে দেখুন ইপিএস টপিক আইডি, এখানে ওই যে 16 ডিজিটের যে ইপিএস টপিক আইডি আপনি দিয়েছিলেন সেই ইপিএস টপিক আইডিটা এখানে লিখতে হবে। এটা কোথায় পাবেন আপনারা তো সবাই জানেন, অথবা আপনি যে জব অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলেন জব অ্যাপ্লিকেশনের প্রথম ঘরেই কিন্তু ইপিএস টপিক আইডি আপনি লিখেছিলেন, ওই ইপিএস টপিক আইডিটা এখানে লিখবেন। ওকে, এবার এখানে লক্ষ্য করুন লেখা আছে পাসপোর্ট নাম্বার। এই পাসপোর্ট নাম্বারের এই যে ঘরটা আছে এই ঘরে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা লিখবেন। লেখা হয়ে গেলে ঠিক এরকমটা দেখাবে। ওকে, আমি আরেকটা দেখাই, ব্যাকে যাই। ওই যে আরেকটা পয়েন্ট ছিল ওইটা হলে কি করবেন, ব্যাকে যাচ্ছি। লক্ষ্য করুন এই যে জন্ম তারিখ প্লাস পাসপোর্ট নাম্বার, আমি এই ঘরে ক্লিক করলাম, মানে এই ঘরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আবারও ডান দিকে আসবো, দিয়ে পরবর্তীতে যাব। পরবর্তীতে যাওয়ার পর লক্ষ্য করুন উপরে লেখা আছে জন্ম তারিখ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং একটু সিনসিয়ারলি শুনবেন, নাহলে কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে? ভুল ভালো হয়ে যাবে। তাহলে এই জন্ম তারিখের এই ঘরের জন্ম তারিখটা কেমনভাবে লিখবেন, এটাই হলো মূল ফ্যাক্ট। ওকে, জন্ম আমরা কি করি, আমরা আগে দিন মাস বছর লিখি, বাট এখানে বছর মাস দিন লিখতে হবে। তবে এখানেও একটা ব্যাপার আছে ভাই, হ্যাঁ। ধরে নেন যে কারো জন্ম তারিখ যখন আমি লিখবেন, মনে করেন কারো জন্ম তারিখ হলো
4 দিয়ে তারপরে 1 তারপরে 1 যদি এরকমটা হয় তাহলে কিন্তু আপনি এখানে যদি মনে করেন যে 2001 1 1 লিখলেন তাহলে কিন্তু হবে না ভাই। এখানে মোট 8 ডিজিটের হতে হবে, অর্থাৎ যেগুলোতে একটা একটা করে নাম্বার আছে। 1 মাস হলে পারে আপনি কি লিখবেন 01। আপনি যদি 1 তারিখ হয় তাহলে আপনি লিখবেন 01। বুঝাতে পারছি মনে হয়। অর্থাৎ এখানে মোট 8টা ডিজিট থাকবে। সাল তো কোনো অসুবিধা নাই, সালের পরে মাস যদি 12 মাস হয় তাহলে তারপরেও অসুবিধা নাই। যদি 7 মাস হয় তাহলে লিখবেন 07, যদি 6 মাস হয় তাহলে লিখবেন 07, আর তারিখ যদি 1 2 3 থেকে 9 পর্যন্ত হয় তাহলে 07 08 09 এভাবে লিখবেন। 10 11 12 হলে তো কোনো অসুবিধা নাই। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। লেখা হয়ে যাওয়ার পর এখানে দেখুন পাসপোর্ট নাম্বার, আবারও পাসপোর্ট নাম্বার লিখবেন। লেখা হয়ে গেলে ঠিক এইরকমটা হবে আপনার। হয়ে গেলে দেখুন এখানে লেখা আছে ঠিক আছে, এর উপর আপনি ক্লিক করবেন। দেখুন আমি ঠিক আছের উপরে ক্লিক করছি। ঠিক আছেতে ক্লিক করলে ঠিক এরকম ইংরেজি লেখার বিশাল বড় একটা পেজ আসবে। ভালোভাবে লক্ষ্য করুন, মাঝে মাঝে আই এগ্রি লেখা আছে এবং তার বামে বর্গাকার একটা ঘর আছে, সেগুলো সিলেক্ট করুন। এগুলো মোট 5টা থাকবে। ইন ফিউচারে যদি এগুলো আপডেট হয় সে ব্যাপারটা আলাদা। তবে মনে রাখবেন যত জায়গাতে এগ্রি লেখা থাকবে তার বাম দিকের ঘরটাতে টিক মার্ক করে দেবেন। সবগুলো সিলেক্ট করা হয়ে গেলে ডান দিকে নিচে লক্ষ্য করুন নেক্সট লেখা আছে, তার উপরে ক্লিক করবেন। ঠিক এরকম একটা পেজ আসবে। এই পেজে আসার পর প্রথম কাজ হলো আপনার নাম এবং জন্ম তারিখ ভালোভাবে মিলিয়ে নেওয়া। ঠিক আছে, কোনো রূপ যেন ভুল না থাকে। ভুল থাকলে ডান দিকে লক্ষ্য করুন ক্যান্সেল লেখা আছে, তার উপরে ক্লিক করবেন। তারপর আবারও আগের মতো করে সঠিক তথ্য দিয়ে এই পেজে আসবেন। এখন যে বিষয়টি আপনাকে বুঝতে হবে সেটা হলো আপনার নামের শেষ অংশ প্রথমে লেখা থাকে এবং বাকি অংশ পরে লেখা থাকে। এটা নিয়ে আবার বিভ্রান্ত হবার কোনো কারণ নাই যে কী ব্যাপার আমার নামটা এলোমেলোভাবে লেখা আছে কেন। ঠিক আছে, এভাবেই লেখা থাকে ভাই। হ্যাঁ, আবার আপনার জন্ম তারিখ খেয়াল করুন। এখানে প্রথম যে 4টা দেখছেন এটা হলো জন্ম সাল, তারপরে হলো মাস, তারপরে হলো দিন। অর্থাৎ ডান দিক থেকে যদি আসেন ডান দিকের 2টা হলো দিন, পরের 2টা হলো মাস, আর বাম দিকের 4টা হলো আপনার সাল। এবার মিলিয়ে নেবেন, ঠিক থাকলে একদম ঠিক আছে। ঠিক আছে, এবার যদি সব কিছু ঠিকঠাক থাকে নিচের ঘরগুলোর দিকে লক্ষ্য করুন। এগুলো খুব সুন্দরভাবে আপনাকে মনোযোগ সহকারে পূর্ণ করতে হবে। এগুলোই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশান এগুলো। ঠিক আছে, লক্ষ্য করুন লগ ইন আইডি লেখা আছে, এখানে একটি নাম দিতে হবে। এটি আপনার ইউজার নেম, মানে এটা দিয়েই পরবর্তীতে আপনাকে লগ ইন করতে হবে। সুতরাং যে নাম দিবেন সেটা অবশ্যই মনে রাখতে হবে। প্রয়োজনে হাতে একটা খাতা নেন, এবার যে নামটা এখানে লিখবেন সে নামটা আপনার খাতাতেও লিখে রাখবেন যেন কোনো রূপভাবে এটা ভুল না হয়। এখানে যে নামটা লিখবেন সেটা আপনার নাম হতে পারে, নামের সাথে কোনো বর্ণ যুক্ত করতে পারেন, নাম্বার যুক্ত করতে পারেন, কিংবা বর্ণ নাম্বার একসঙ্গে যুক্ত করতে পারেন, দিয়ে সে নামটা তৈরি করে এখানে লিখবেন। ধরুন আপনার নাম সুইট, তাহলে আপনি কি করবেন সুইট লিখতে পারেন, কিংবা সুইটের সাথে 1 2 3 লিখতে পারেন, কিংবা সুইটের সাথে ইপিএস লিখতে পারেন, কিংবা আপনার মন যা চায় তাই লিখবেন, কোনো প্রবলেম নাই। তবে মনে রাখবেন যেটা লিখছেন সেটা যেন আপনার মনে থাকে এবং লেখার সময় কোনো স্পেস দেওয়া যাবে না, একসাথেই লিখবেন। যদি রেড কালার দেখায় লেখার সময় সেক্ষেত্রে বুঝবেন ওই ইউজার নেমটা কেউ আগেই লিখে নিয়েছে বা রেজিস্টার করে নিয়েছে। তাহলে ওই নামের সাথে আবার আপনি অতিরিক্ত কোনো নাম্বার দিবেন, কোনো বর্ণ দিবেন, দিয়ে আপনি লিখবেন। আশা করছি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। আপনার ইউজার নেম তৈরি করা তো কমপ্লিট। এবার আমাদের কাজ হবে একটা পাসওয়ার্ড তৈরি করা। ঠিক আছে, এই পাসওয়ার্ড এই যে নিচে লক্ষ্য করুন, এখানে পাসওয়ার্ডের যে ঘরটা আছে এই ঘরে আপনি 10 ক্যারেক্টার্সের একটা পাসওয়ার্ড দিতে পারবেন। এই পাসওয়ার্ড লেখার সময় আপনি আবারও ওই যে ইউজার নেমের মতোই কোনো একটা নাম দিবেন, তার সাথে নাম্বার সংখ্যা লাগাবেন, দিয়ে মিনিমাম 10 ক্যারেক্টার্সের একটা পাসওয়ার্ড তৈরি করবেন। এর কম হলে কিন্তু নেবে না ভাই। হ্যাঁ, আর আপনি যদি পাসওয়ার্ডটা স্ট্রং করতে চান তাহলে এর সামনে পরে কোনো সিম্বল লাগাবেন, নাম্বার লাগাবেন, বড় হাতের লেটার দিবেন, দিয়ে আপনি পাসওয়ার্ডটাকে স্ট্রং করতে পারেন। লক্ষ্য করুন ঠিক এরকমটা, এই যে দেখুন সুইটের নামের আগের দিকে আমি হ্যাশ দিয়ে দিয়েছি, এসটাকে বড় হাতে লিখেছি, পরে @ লিখেছি। ঠিক এভাবে আপনি একটা পাসওয়ার্ডকে স্ট্রং করতে পারেন। তবে আপনি যেটাই দেন ভাই এটা খাতায় লিখে রাখবেন, এটা যেন মনে থাকে। ভুলে গেলেই কিন্তু আপনি আপনার আইডি তার লগ ইন করতে পারবেন না। ভাই আমি আবারও বলছি, আমরা যে ইউজার আইডি তৈরি করলাম, এখন যে পাসওয়ার্ড তৈরি করলাম, এটা আপনি মনে রাখবেন, সাথে সাথে খাতায় লিখেও রাখবেন। কারণ একটাই, কারণ আপনি যদি এগুলো ভুলে যান তাহলে পরবর্তীতে যখন আপনি আপনার আইডিতে প্রবেশ করবেন তখন আপনি আর প্রবেশ করতে পারবেন না, আপনি বিপদে পড়ে যাবেন ভাই। হ্যাঁ,
প্রয়োজনে আইডি যখন ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে, আপনি যে অ্যাডমিট কার্ড দিয়ে বয়েসেলে পরীক্ষা দিতে গেছিলেন ভাষার জন্য, মানে পরীক্ষা দিতে গেছিলেন, সেই অ্যাডমিট কার্ডের লিখে রাখবেন যেন ভাই এগুলো কোনোভাবে মিস্টেক না হয়। এবার তো আমাদের পাসওয়ার্ড কমপ্লিট। এবার লক্ষ্য করুন পাসওয়ার্ডের নিচে একটা ঘর আছে, রিটাইপ পাসওয়ার্ড টু কনফার্ম। আপনি পাসওয়ার্ডের ঘরে যা যা লিখেছেন ঠিক হুবহু এই রিটাইপ পাসওয়ার্ড টু কনফার্মের ঘরে লিখবেন, কোনোভাবে ভুল করলে হবে না। মানে পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড টু কনফার্মের যে লেখাগুলো মিল হতে হবে, ঠিক আছে। এবার মোস্ট যে ইম্পর্টেন্ট যে ঘরটা সেটা হলো ইমেল। ভাই এটাতেই কিন্তু আপনার সব কিছু মেল মানে যাওয়া আসা করবে। হ্যাঁ, কী করেছিলেন আপনি যখন জব অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলেন সেখানে কিন্তু আপনার একটা ইমেল দিয়েছিলেন, ঠিক আছে। ওই ইমেলটা এখানে আপনাকে লিখতে হবে। তবে এখানে ব্যাপার আছে, একটু ভালো করে লক্ষ্য করুন। ধরেন আপনার জব অ্যাপ্লিকেশানে যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলটা হলো sweet123@gmail.com, ঠিক আছে। একে আমরা তিনটা ভাগ করি, ভাগ করলে কী হলো sweet123@gmail। এবার এরকম যখন জিমেলটাকে ভাগ করবেন, লক্ষ্য করুন প্রথম অংশে এই sweet123 এ অংশটা লিখবেন। লক্ষ্য করুন এই যে ফাঁকা অংশটুকু আছে এখানে এ প্রথম অংশটুকু লিখবেন। তারপর আমাদের যে দ্বিতীয় অংশ আছে আগে থেকে লক্ষ্য করুন, এই যে ওপরে লক্ষ্য করুন এখানে কিন্তু আগে থেকে লেখা আছে, তাহলে আপনাকে আর লিখতে হবে না। কেমন? ডানে লক্ষ্য করুন ডিরেক্ট ইনপুট লেখা আছে, এইখানে কিন্তু আমাদের জিমেলটা লিখতে হবে। এর বাম দিকে যে ফাঁকা অংশটুকু আছে এই ফাঁকা অংশে আমাদের কিছু লেখা লাগবে না। কেমন? তাহলে ডিরেক্ট ইনপুটে যে লেখা আছে এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনার মেলটা কোন ক্যাটাগরির, সেটা জিমেল হোক, হটমেল হোক বা যাই হোক, আপনি সেটা সিলেক্ট করবেন। আমাদের জিমেলের অংশ যেহেতু কী লেখা আছে লাস্টের অংশ gmail.com, তাই আমি gmail.com সিলেক্ট করলাম, ঠিক আছে। আপনার যেটা হবে, আপনি যদি yahoo.com-এ করেন বা hotmail.com-এ করেন আপনি তার উপরে ক্লিক করবেন। আশা করছি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। সকল কাজ যখন আপনার কমপ্লিট হয়ে যাবে ঠিক এরকমটা দেখাবে, ঠিক আছে। এরকমটা দেখানোর পর ডান দিকে লক্ষ্য করুন রেজিস্টার লেখা আছে, এই রেজিস্টারের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলে যদি এরকমটা মেসেজ আসে তাহলে বুঝবেন আপনার পাসওয়ার্ডে কোথাও প্রবলেম হয়েছে। 10টা লেখার কথা আপনি 10টা না লিখে তার কম লিখে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর পাসওয়ার্ড ঠিক করে দিবেন এবং সব কিছু যে রিটাইপ পাসওয়ার্ড আছে এর রিটাইপ পাসওয়ার্ডটাও ঠিক করে দিবেন। মানে আপনি পাসওয়ার্ডের ঘরে যা যা দিবেন রিটাইপ এই পাসওয়ার্ডের ঘরে তাই লিখবেন। লেখা হয়ে গেলে আবারও আপনি কি করবেন, রেজিস্টারে ক্লিক করবেন। তারপর এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, এটির নিচে লক্ষ্য করুন ওকে লেখা আছে, এই ওকেতে আপনি ক্লিক করবেন। দেখুন বলে দিচ্ছে ইউ আর রেজিস্টার্ড অ্যাজ এ মেম্বার, অর্থাৎ আপনার ইপিএস আইডি তৈরি করা কমপ্লিট, ঠিক আছে। এবার দেখুন ওকে লেখা আছে, ওকেতে ক্লিক করুন। তাহলে এই যে এতক্ষণ প্রসেস করে যে আমরা একটা ইপিএস আইডি তৈরি করলাম, এখানে আমাদের মূল যে দুটো জিনিস সেটা আপনি লিখে রাখবেন। আবারও বলছি সেটা হলো আপনার ইউজার আইডি, ওই যে সুইট দিয়ে আমি যেটা তৈরি করে দেখালাম এইটা, আর এই পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে দেখালাম ওই যে #sweet123। আপনার যেটা আপনি সুন্দর করে খাতায় লিখে রাখবেন। এবার আমরা দেখব কিভাবে আপনার আইডিতে আপনি প্রবেশ করবেন এবং সব তথ্যগুলো আপনি দেখবেন। তো চলুন তাহলে শুরু করছি। আইডিতে লগ ইন করার জন্য আপনি এই পেজে আবার আসবেন। কিভাবে এই পেজে আসতে হয় সেটা তো আপনাকে আগেই দেখিয়ে এসেছি, তাই না? আপনি যদি না পারেন আবার ওইভাবে আসবেন, এখানে আসবেন। এখানে আসার পর প্রথম যে জিনিসটা খেয়াল করবেন যে এখানে বাংলাদেশ জিনিসটা আছে কিনা, বাংলাদেশ সিলেক্ট আছে কিনা। সহজ কথায় এই গোটা উইন্ডোটা বাংলাতে লেখা আছে কিনা। যদি অন্য কোনো ভাষায় লেখা থাকে, বিশেষ করে কোরিয়া ভাষায় লেখা থাকে, তাহলে লক্ষ্য করুন ওই যে ওপরে ডান দিকে আর এই যে মিডিলের দিকে এখানে একটা তীর চিহ্ন আছে, এর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি এরকম একটা উইন্ডোজ পেয়ে যাবেন, ঠিক আছে, যে সেটা সম্পূর্ণ বাংলাতে হয়ে যাবে। এবার বাম দিকে লক্ষ্য করুন একটা উইন্ডো দেওয়া আছে, এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। বাম দিকে লক্ষ্য করুন আইডি, এখানে আপনি আপনার যেটা আইডি মানে ইউজার আইডি সেটা এই আইডির ঘরে লিখবেন, আর এই পাসওয়ার্ডের ঘরে আপনি পাসওয়ার্ড লিখবেন। লেখা হয়ে গেলে ঠিক এরকম দেখাবে। তারপর লক্ষ্য করুন লগ ইন লেখা আছে, লগ ইনে আপনি ক্লিক করবেন। ঠিক এরকম একটা পেজ আসবে। বাম দিকে লক্ষ্য করুন আপনার নাম চলে আসবে এবং আপনি পরীক্ষাতে কত পেয়েছিলেন সেটা এখানে চলে আসবে, ঠিক আছে। মানে আপনি যত পেয়েছিলেন তার অর্ধেক কিন্তু এখানে দেখাবে, কেমন, সেটা চলে আসবে। এবার বামে লক্ষ্য করুন
অভিবাসন প্রক্রিয়া অবলোকন এটা লেখা আছে, এর ওপরে আপনি ক্লিক করবেন, তাহলে আপনি আপনার মেন পেজে চলে আসবেন। এখানে নো ডেটা হয়তো দেখাচ্ছে আপনাকে, কারণ এখন যারা জব অ্যাপ্লিকেশন জমা দিলেন তাদের নো ডেটাই দেখাবে, কারণ এখনও এরকম হলে আপনি বুঝবেন যে আপনার জব অ্যাপ্লিকেশান বরিশালে জমা হয়েছে কিন্তু আপনার কোনো তথ্য এখনও কোরিয়াতে প্রেরণ করা হয়নি। ঠিক আছে, মানে বরিশাল এখনও কোনো কাজ করছে না আপনার জব অ্যাপ্লিকেশান নিয়ে। বরিশাল যখন প্রেরণ করবে তখন সকল তথ্য এখান থেকে আপনি দেখতে পারবেন। এখানে যে নো ডেটা লেখা আছে এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই ভাই। হ্যাঁ, প্রথম অবস্থায় তাই দেখাই। আপনি কি করবেন, প্রত্যেকদিন একবার দুবার আপনার আইডিতে ঢুকে দেখবেন যে আপনার কাগজপত্রগুলো প্রেরণ হয়েছে কিনা, এভাবে চেক করতেই থাকবেন। আশা করছি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। আরেকটা কথা বলে রাখি, আমি একটা ভিডিও বানাবো যে ভিডিওটার টপিক হলো যে আপনি জব অ্যাপ্লিকেশান জমার পর কি কি কাজ করবেন, কোন কোন বিষয়গুলোর দিকে আপনি নজর রাখবেন। এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হবে ভাই, ভিডিওটা সব তথ্য জেনে রাখবেন, তাহলে আপনাকে একে ওকে তাকে কোনো কিছু জিজ্ঞেস করা লাগবে না। আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আপনার কাগজগুলো এখন কোথায় আছে, এখন আপনার কী করা উচিত। তো আশা করছি এই সম্পূর্ণ ভিডিও থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।